রাঘবপুরের নাম শুনেছেন? শোনেননি? আজ আপনাদের শোনাবো রাঘবপুরে ঘটে যাওয়া এক ট্রেন দুর্ঘটনার গল্প। নমস্কার বন্ধুরা, গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাঘবপুরের একটা আলাদা ইতিহাস রয়েছে। রাঘবপুরের ইতিহাস সম্পর্কে আমরা অন্যদিন আলোচনা করব। আজ আপনাদের রাঘবপুরের এক ভৌতিক ঘটনার কথা শুনিয়ে রাখি, যে ঘটনা শুনলে আপনিও কেঁপে উঠবেন। রাঘবপুরেও কলকাতার মতো লোকাল ট্রেন চলে, যে ট্রেন রাঘবপুর থেকে সেন্ট্রাল কলকাতাকে কানেক্ট করে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেসব এলাকায় লোকাল ট্রেন চলে সেখানে কিছু না কিছু দুর্ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনাগুলো শুধু এখন নয়, অনেক আগেও ঘটত। আপনারা নিশ্চয়ই জানেন, কলকাতায় প্রচুর মানুষ থাকেন, কলকাতায় প্রচুর মানুষ আসেন। কলকাতার শিয়ালদা রুটে ম্যাক্সিমাম মানুষ যাতায়াত করেন। অফিস, কলেজ, নিত্য কাজে লোকাল ট্রেনের ভরসা। ট্রেনের একটা নিজস্ব ক্ষমতা থাকে, মানে ধরুন একটা কামরায় 500 লোক যেতে পারে, কিন্তু কোনো কোনো সময় কামরায় এত পরিমাণ মানুষ উঠে যায় যে ট্রেন তার বহন ক্ষমতা হারিয়ে ফেলে। আমি আপনাদের এমনি এসব কথা বলছি না। যারা শিয়ালদা রুটের লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। আর এত লোক যদি লোকাল ট্রেনে যাতায়াত করে তাহলে তো দুর্ঘটনা অবশ্যম্ভাবী। এই ট্রেনেই যেতে হবে ভেবে অনেকে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন, অনেকে আবার ঝুলে ঝুলে বাড়ি ফেরার চেষ্টা করে। এই সমস্ত কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। আমারই এক প্রতিবেশী, অল্প বয়সের একটি ছেলে, যার সাথে এই লোকাল ট্রেনে একটা দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত ছেলেটি লোকাল ট্রেনের নিচে চলে আসে এবং শোনা যায় নাকি ছেলেটি 3 টুকরো হয়েছিল। ওর মৃত্যুটা সত্যি বলতে কি অত্যন্ত বেদনাদায়ক ছিল। এরকম অনেক দুর্ঘটনা লোকাল ট্রেনে অথবা রেলওয়ে ট্র্যাকে নিত্যদিন ঘটে, যেগুলো হয়তো আমরা খবরাখবর পর্যন্ত পাই না। আমি শুরুতেই কিসের কথা বলছিলাম যেন? হ্যাঁ, আমি শুরুতে রাঘবপুরের কথা বলছিলাম। রাঘবপুর রেলওয়ে স্টেশনের ঠিক আগে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, যে টার্নিং পয়েন্টটি অত্যন্ত বিপজ্জনক টার্নিং পয়েন্ট। কোনো ট্রেন যদি সেন্ট্রাল কলকাতা দিয়ে আসে বা সেন্ট্রাল কলকাতা থেকে কোনো ট্রেন রাঘবপুরের দিকে যায় আর ঠিক ওই টার্নিং পয়েন্টের কাছাকাছি যখন আসে, বিশ্বাস করবেন না, আপ অথবা ডাউন ট্রেনের ড্রাইভাররা দেখতেই পান না যে তার ট্রেনের লাইনটি ঠিক কোন জায়গা থেকে কোন দিকে এগোচ্ছে। তো এই রকম একটা বিপজ্জনক টার্নিং পয়েন্ট দিয়ে প্রতিদিন ট্রেন যাতায়াত করে। এই টার্নিং পয়েন্টে ধরুন কোনো মানুষ ট্র্যাক পার করছে বা কোনো একটা পশু টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, তাহলে তো তারা বুঝতে পারছে না যে ট্রেন কোন দিক থেকে আসছে। আর ঠিক এই কারণের জন্যই অনেক সময় ওই টার্নিং পয়েন্টে দুর্ঘটনা ঘটে। এইসব মুহূর্তে যদি ট্রেন এসে উপস্থিত হয় তাহলে তো দুর্ঘটনা অবশ্যম্ভাবী। অর্থাৎ রাঘবপুর স্টেশনের আগে যে টার্নিং পয়েন্ট রয়েছে, এখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের গল্পটিতে কি হতে যাচ্ছে। অর্থাৎ গল্পটির মূল কনসেপ্ট হয়তো আপনারা বুঝে গেছেন, কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। এরপর আমরা যাব এই গল্পের ডিটেলসে। রাঘবপুর গ্রামের পশ্চিম কলোনিতে অত্যন্ত সরল ও সাদাসিধে এক ছেলে থাকত। সম্ভবত ছেলেটির নাম পরেশ। পরেশ গরিব পরিবার থেকে বিলং করত। পরেশ এক ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল। ওর বাবা পুজো করতেন, স্থানীয় লোকজনের ঘরে ঘরে গিয়ে পুজো পাঠ করতেন। পরেশদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে পরেশের মা লোকের বাড়িতে গিয়ে রান্নার কাজ পর্যন্ত করতেন। পরেশের বাবা প্রথমে একটা কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু সেই কোম্পানি মন্দার কারণে লসে চলতে শুরু করে, যার ফলে পরেশের বাবা ও পরেশের বাবার মতো অনেকেই চাকরি চলে যায়। পরেশের বাবা ওই রকম বয়সে এসে আর নতুন করে কোথাও চাকরি পাননি। তখন উনি সিদ্ধান্ত নেন যে স্থানীয় লোকেদের ঘরে ঘরে গিয়ে পুজো পাঠ করবেন। আর্থিক দুরাবস্থার কারণে পুজো পাঠ শুরু করা ছাড়া
ওনার কাছে অন্য কোনো উপায় ছিল না। তো বন্ধুরা, আমরা জানি অনেক সময় ব্রাহ্মণেরা তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে বেশ কয়েকজনকে রাখেন। কেন বলুন তো? যদি কোথাও কোনো বড় পুজো পাঠের আয়োজন হয় আর সেখানে যদি ডাক পড়ে, তাহলে সেখানে সহকারী হিসাবে একজন অথবা দুজনকে নিয়ে যেতে হয়। কিন্তু পরেশের বাবা তার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট রাখতেন না, কারণ এমনিতেই তিনি একজন গরিব মানুষ। ছোটোখাটো পুজো অনুষ্ঠানে তিনি ডাক পান, তাই তিনি নিজের সাথে কোনো সহকারী রাখতেন না। পরেশের বাবা সিদ্ধান্ত নেন যে নিজের ছেলেকে এই কাজে পরিপক্ক করবেন এবং পরেশকেই তিনি কোথাও পুজো পাঠের প্রয়োজন হলে নিয়ে যাবেন। তো পরেশের বাবা পরেশকে বলে দেয় যে এবার থেকে তোকে আমার সাথে পুজো পাঠে যেতে হবে এবং পুজোর কাজকর্মগুলো তোকে শিখতে হবে। তো সেই দিন থেকে পরেশ নিজের বাবার শিষ্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা শুরু করে। পরেশের বাবা পূজা পাঠের দিক থেকে খুবই ধার্মিক মানুষ ছিলেন। মানে ধরুন, আপনি যদি একটু পরেশের বাবাকে বেশি পয়সা দেন, তাহলে তিনি নিজে থেকে পুজোর নানান সামগ্রী কিনে নিয়ে আসেন। তো পরেশের বাবা কি করতেন? তিনি তার নিজের ছেলেকে অর্থাৎ পরেশকে কিছু টাকা দিতেন এবং কোথাও যদি পুজোর ডাক পড়তো, সেখানে পুজোর সামগ্রী যেগুলো নিয়ে যেতে হয় সেগুলো পরেশকে কিনে নিয়ে আসতে বলতেন। রাঘবপুরের পশ্চিম কলোনিতে পরেশরা থাকত। বর্তমানে রাঘবপুরের পশ্চিম কলোনি অত্যন্ত ডেভেলপ হয়ে গেছে। তবে এই ঘটনাটি আমি যে সময়কার আপনাদের শোনাতে যাচ্ছি, সেই সময় রাঘবপুরের উন্নতি এতটাও হয়নি। আর পরেশরা রাঘবপুর স্টেশনের প্রায় কাছাকাছি থাকত। তো রেলওয়ে স্টেশনের কাছাকাছি কিন্তু পুজো পাঠের সামগ্রী পাওয়া যায় না। পুজো সামগ্রী কোথায় পাওয়া যায়? হয় কোনো দশকর্মার ভাণ্ডার, নতুবা কোথাও যদি মন্দির থাকে সেই মন্দিরের আশেপাশে পাওয়া যায়। তো এই পুজো সামগ্রী পাওয়ার দোকানগুলি ছিল রাঘবপুর রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে, অর্থাৎ পরেশদেরকে এই সামগ্রী কিনতে হলে রেলওয়ে স্টেশনের উল্টো দিকে গিয়ে কিনে আনতে হতো। তো বন্ধুরা, পরেশ ওই রেলওয়ে ট্র্যাক পার করে ওপারে গিয়ে পূজা সামগ্রী কিনে আবার এপারে নিজের ঘরে ফিরে ওর বাবাকে দিত। এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরেশকে কিভাবে রেলওয়ে ট্র্যাক ক্রস করতে হতো। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানি রেলওয়ে ট্র্যাককে এপার থেকে ওপার ক্রস করতে হলে লেভেল ক্রসিং পর্যন্ত যেতে হয়। ওই লেভেল ক্রসিংয়ে যখন ট্রেন বা রেলগাড়ি যাতায়াত করে, সেই সময় লেভেল ক্রসিং বন্ধ থাকে। আর যখন রেলওয়ে ট্র্যাকে রেলগাড়ি থাকে না, তখন লেভেল ক্রসিং তোলা থাকে। তো এই লেভেল ক্রসিং পার করেই আমাদেরকে এপার থেকে ওপার করতে হয়। ঠিক তেমনই পরেশরা যেখানে থাকে সেখান থেকে ওই লেভেল ক্রসিংয়ের দূরত্ব কিন্তু অনেকটাই। পরেশ করতো কি, ওই লেভেল ক্রসিং পর্যন্ত না গিয়ে ওর বাড়ির কাছাকাছি রেলওয়ে ট্র্যাককে এভাবেই পারাপার করত। এক প্রকার বলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করত। পরেশের এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রেলওয়ে ট্র্যাক পারাপারের কথা যখন পরেশের বাবা ও মার কানে যেত, তখন ওনারা পরেশকে খুব বকাবকি করতেন। পরেশের বাবা মা বোঝাতেন যে এভাবে রেলওয়ে ট্র্যাক পার করাটা ঠিক নয়। পরেশের জানা উচিত যে ও যে জায়গা দিয়ে পারাপার করে ওই জায়গাটা কতটা ভয়ানক, কারণ ওখানে এমন একটা টার্নিং পয়েন্ট রয়েছে যেখানে না ট্রেনের ড্রাইভার ঠিক মতো দেখতে পায় আর না পরেশ ঠিক মতো দেখতে পাবে। যে কোনো সময় জীবন সংশয় ঘটতে পারে। কিন্তু বেচারা পরেশ কি করতো জানেন? বাবা মার কথায় কান না দিয়ে ও ওভাবেই রোজ যাতায়াত করত। পরেশ মনে মনে ভাবত, কি আর হবে, যখন ট্রেন আসে তখন ঠিকই ট্রেনের আওয়াজ পাওয়া যায়। তো বন্ধুরা, পরেশ এভাবেই প্রতিদিন ট্রেন লাইন পারাপার করত, বাবা মার কথা অবজ্ঞা করত। একদিন পরেশের বাবা পরেশদের বাড়ির কাছাকাছি ওই 4-5টা বাড়ির এদিক ওদিক হওয়াবে একজনের বাড়ি থেকে পুজো পাঠের আমন্ত্রণ পান। ওই বাড়িতে গিয়ে পরেশের বাবা পুজো পাঠে কি কি সামগ্রী লাগবে তার একটা লিস্ট বানান। তখন যে ভদ্রলোকের বাড়িতে পুজো হবে সেই ভদ্রলোক পরেশের বাবাকে দায়িত্ব দিলেন যে তিনি যেন পুজো পাঠের এই সামগ্রীগুলো কিনে নিয়ে আসেন, বিনিময়ে যে পয়সা লাগবে তারা দিয়ে দেবেন। তাই পরেশের বাবা ওই লিস্ট বাড়িতে নিয়ে আসেন এবং সন্ধ্যাবেলা ছেলের হাতে ধরিয়ে বলেন, যা এই পুজোর সামগ্রীগুলো তুই কিনে নিয়ে আয়। তো বন্ধুরা, সেদিন বিকেল থেকেই পরেশের মাথা খুব যন্ত্রণা করছিল।
তবুও পরেশ বলে বাবাকে পাঠিয়ে লাভ নেই, তার চেয়ে ভালো আমি নিজেই গিয়ে পুজো সামগ্রীগুলো কিনে নিয়ে আসি। পুজো সামগ্রী কিনতে যেতে যেতে পরেশের মনে পড়ে যে তার বাবা মা তাকে ওইভাবে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পার করতে বারণ করেছে। ও মনে মনে ভাবে লেভেল ক্রসিং দিয়েই রেল লাইন পারাপার করাটা উচিত, কিন্তু সেদিন ওর মাথার যন্ত্রণা এতটাই করছিল যে ও তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ধুর, ওই লেভেল ক্রসিং পর্যন্ত গিয়ে পার করে আবার পুজো সামগ্রী কিনে ঘরে ফিরতে অনেক সময় লাগবে, তার থেকে ভালো যেভাবেই রোজ পার করি সেভাবেই পার করব। ফেরার পথে হাতে অনেক পুজো সামগ্রী থাকবে, এমনিতেই মাথা আমার যন্ত্রণা করছে, তাই টোটো অথবা অটোরিকশা ধরে বাড়ি ফিরব। ঠিক ওই টার্নিং পয়েন্টের কাছাকাছি যখন পরেশ পৌঁছয়, তখন তার সাথে তার এক বন্ধু মৃদুলের দেখা হয়ে যায়। মৃদুল পরেশকে বলে, কিরে, তুই কোথায় যাচ্ছিস এভাবে? জীবনের ঝুঁকি নিয়ে কোথায় যাচ্ছিস? তুই জানিস না এই টার্নিং পয়েন্টটা কতটা ভয়ানক? এই পয়েন্টের কাছে ট্রেনের ড্রাইভার থেকে আরম্ভ করে যারা পারাপার করে তারা কেউই কিছু বুঝতে পারে না, এমনকি তারা কিছুই দেখতে পায় না। তুই যাবি কোথায়? যেখানেই যাবি তো চল, আমরা দুজন মিলে লেভেল ক্রসিং দিয়ে পারাপার করি না? আমিও তো ওই পারেই যাব। পরেশ একটু মুখ কাঁচুমাচু করতে করতে বলে, না ভাই, আমি এদিক দিয়েই পারাপার করে নেব। আসলে আজ আমার মাথা যন্ত্রণা করছে, অত দূর যেতে মন চাইছে না। মৃদুল আর বিশেষ কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে, তোর মন যেটা চায় তুই সেটাই কর। পরেশ বলে, আসলে কি বলতো, আমি রেলওয়ে ট্র্যাকটা ক্রস করার পর ওপার থেকে কিছু কিনে যখন ফিরব তখন আমি টোটো করেই ফিরব, বুঝলে? এই বলে এই ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টের দিকে রওনা দিল পরেশ এবং তার বন্ধু মৃদুল রওনা দিল লেভেল ক্রসিংয়ের দিকে। বন্ধুরা, পরেশ যখন রেলওয়ে ট্র্যাক পার করছিল ঠিক তখনই দুরন্ত গতিতে একটা এক্সপ্রেস ট্রেন এসে পরেশকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় পরেশ প্রায় 20 থেকে 25 ফুট উপরে উঠে যায় এবং সেখান থেকে নিচে পড়ে। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো পরেশের অবস্থাটা কি হয়েছিল? অন দ্য স্পট পরেশের মৃত্যু হয়। ওদিকে লেভেল ক্রসিংয়ের কাছে খবরটা রটে যায় যে ওই ভয়ানক টার্নিং পয়েন্টের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকজন যখন দৌড়ে আসে, তাদের সাথে দৌড়ে আসে পরেশের বন্ধু মৃদুলও। মৃদুল যখন দেখে তারই বন্ধু পরেশের মৃত্যু ঘটেছে ট্রেনের ধাক্কায়, বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিজের চোখে দেখে মৃদুল অস্থির হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় পরেশের বাড়িতে এবং তার বাবা মাকে পরেশের এই মর্মান্তিক মৃত্যুর খবরটা নিজের মুখেই শোনায়। এই মর্মান্তিক ঘটনার পর লোকেরা বলছে পরেশকে অনেকবার বারণ করা হয়েছিল যে এই টার্নিং পয়েন্ট দিয়ে যেন পারাপার না করে, কিন্তু ছেলেরা কোনো দিনই কথা শুনতো না। এই টার্নিং পয়েন্টে না ট্রেনের ড্রাইভার ঠিক মতো দেখতে পায়, আর না যারা পারাপার করে তারা ঠিক মতো দেখতে পায়। তাই যেটা ঘটার ছিল সেটাই ঘটে গেল। এরপর আর কি, যা হওয়ার হয়ে গেছে, যা ঘটার ঘটে গেছে। পরেশের শ্রাদ্ধ শান্তি হয় এবং এভাবেই প্রায় 14-15 দিন কেটে যায়। এই 13 অথবা 14 দিন কেটে যাওয়ার পর যে সকল যাত্রীরা রাঘবপুর স্টেশনে নেমে ওই টার্নিং পয়েন্টের কাছাকাছি রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরত, তাদের মধ্যে অনেকেই বলতো নাকি ওখানে একটা ছেলেকে ওরা দাঁড়িয়ে থাকতে দেখে। ওই যাত্রীদের মধ্যেই অনেকে যারা পরেশকে চিনত তারা বলতো যে ওখানে পরেশের আত্মা দাঁড়িয়ে থাকে। যখনই কেউ ওই লেভেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে ওই টার্নিং পয়েন্টের দিকে তাকিয়েছে, তারাই বলছে যে পরেশের যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল তার শরীরে যেভাবে রক্ত মাখা ছিল ওরকমই ওরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের মধ্যে অনেকে বলে ওটা পরেশই। এই দৃশ্য দেখা মানুষদের মনে একটা আতঙ্ক তৈরি হয়। যারা ওই লেভেল ক্রসিংয়ের কাছাকাছি দিয়ে রাতে বা গভীর রাতে যাতায়াত করত তাদের মনে আতঙ্ক গ্রাস করত। অনেকেরই ধারণা ওই ভয়ানক পয়েন্ট থেকে আরম্ভ করে লেভেল ক্রসিং পর্যন্ত পরেশের আত্মা ঘোরাফেরা করে। পরেশের এই ভূত হওয়ার ঘটনাটিকে অনেকেই বিশ্বাস করত, আবার অনেকে বলতো এই যুগে এরকম ভূত প্রেতে বিশ্বাস করা কি ঠিক? অনেকে বলা বলি শুরু করে যে এটা একটা গুজব ছাড়া আর কিছুই নয়।
এরকম জেনারেশনে কি কখনো ভূত প্রেত দেখা যায়? মানুষ গুজব ছড়াতে ওস্তাদ। ওটা নিছকই একটা দুর্ঘটনা ছিল, সুতরাং দুর্ঘটনাকে দুর্ঘটনা ভাবাই উচিত। এরকমই তো ট্রেনের দুর্ঘটনায় অনেকেই মারা যায়। তাহলে কি সেই সব মানুষের আত্মা পরেশের মতোই এখানে সেখানে ঘোরাফেরা করে? এত লোক দুর্ঘটনায় মারা যায়, তাহলে সেই সব লোকের আত্মা কেন দেখা যায় না? শুধু পরেশের আত্মাটাই বা কেন দেখা যায়? এমনকি পরেশের বন্ধু মৃদুলও বিশ্বাস করতো না যে তার বন্ধু পরেশ আত্মা হয়েছে। তো বন্ধুরা, এভাবেই কিছুদিন কেটে যায়। আমরা জানি পরেশের বন্ধু মৃদুল। একবার মৃদুল তার বন্ধুদের সাথে রেল লাইনের ওপারে খেলতে গিয়েছিল। কোন পারে বলুন তো? যে পারে পরেশ গিয়ে পূজা সামগ্রী কিনতো সেই পারে। সে তার কয়েকজন বন্ধুদের সাথে খেলছিল। সেদিন মৃদুলের পিসির ছেলে রমাকান্ত এসেছিল মৃদুলের বাড়িতে। মৃদুল পিসির ছেলে রমাকান্ত নিয়েই ওপারে গেছিল খেলতে। খেলার আগে মৃদুল পিসির ছেলে রমাকান্তকে তার অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সবাই মহানন্দে খেলা করছিল। রমাকান্ত বলে, ভাই, এই জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছে খেলার জন্য। আমার মনে হয় আমাদের অন্য কোথাও যাওয়া উচিত। আমি দেখতে পাচ্ছি রেল লাইনের ওপারে বিশাল ফাঁকা জায়গা রয়েছে, ওখানে গিয়ে খেললে মন্দ হয় না। রমাকান্ত এই প্রথমবার মামার বাড়িতে আসেনি। রমাকান্ত এর আগেও তার মামার বাড়িতে এসেছে এবং রমাকান্ত রাঘবপুর গ্রাম সম্পর্কে ভালোই জানে। মামার ছেলে মৃদুল, রমাকান্ত এবং মৃদুলের আরও কয়েকজন সাথী বলে, রমাকান্ত ঠিকই বলছে, আমাদের উচিত ওপারে গিয়ে খেলা করা। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে ওরা সব বন্ধুরা রেলওয়ে লেভেল ক্রসিংয়ের দিকে আসছিল। ওদের মধ্যে একজন বলল, অতদূর রেলওয়ে লেভেল ক্রসিং অবধি গিয়ে লাভ কি? আমরা যদি এই টার্নিং পয়েন্ট থেকে ওপারে চলে যাই তাহলে তো কাছাকাছি হয়। ওদের মধ্যে অনেকেই বলে, তুই কি পাগল হয়েছিস? ওই টার্নিং পয়েন্ট দিয়ে গেলেই দুর্ঘটনা হয়। বেশ কয়েকজন বলে, ছাড় তো দুর্ঘটনার কথা, সব সময় কি আর দুর্ঘটনা ঘটে? আমরা যদি দেখে শুনে রাস্তা পার করি তাহলে দুর্ঘটনা কেন হবে? এমনিতেই ট্রেনের কোনো আওয়াজ আসছে না, আমরা দৌড়ে রেল লাইন পার করে নেব। এই গরমকালে এত দূরের লেভেল ক্রসিং পার করে আবার যেখানে খেলবো সেখানে পৌঁছে খেলতেও তো একটা সময় লাগে। তার মধ্যে এমনিতেই সবাই খেলতে খেলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই লেভেল ক্রসিং অবধি না গিয়ে এখানেই টার্নিং পয়েন্ট দিয়ে আমরা চলে যেতেই পারি। এরপর ওরা সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয় যে ওরা ডাইরেক্ট ওই টার্নিং পয়েন্ট দিয়ে পারাপার করবে। ওরা সবাই 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বরের ট্র্যাকগুলো পার করছিল। ঠিক ওই সময় আবছা অন্ধকার নেমে এসেছিল। ওপার থেকে কেউ একজন রক্তমাখা মানুষের হাত নাড়তে নাড়তে দৌড়ে আসছে এবং বলছে, দাঁড়া দাঁড়া, তোরা ওখানেই দাঁড়া। মানুষটার শরীর রক্তে এতটাই লাল হয়ে গেছিল যে মৃদুল ও তার বন্ধুরা মনে মনে ভাবে হয়তো কোনো পাগল হবে, ও হয়তো আবির বা রং জাতীয় কিছু মেখে এরকম পাগলামো করছে। মৃদুল ও তার বন্ধুরা যখন ওই মানুষটিকে ইগনোর করে রেল লাইন পার করার চেষ্টা করছিল, ঠিক তখনই ওই মানুষটা ওদের আরও কাছাকাছি এসে বিকট একটা চিৎকার করে ওঠে। ওর ওই ভয়ানক আওয়াজ শুনে মৃদুল ও তার সাথীরা চমকে ওঠে। ওরা চোখ বড় বড় করে এবং ওই লোকটার দিকে তাকিয়ে দেখে, এ তো অন্য কেউ নয়, এ তো পরেশ। কারণ ওরা সবাই পরেশকে ছোটবেলা থেকেই চিনত। আর বন্ধুরা, ঠিক 3 নম্বর লাইন দিয়ে একটা ট্রেন হুশ করে বেরিয়ে গেল। পরেশ যে জায়গায় ওদেরকে আটকে ছিল, ওই জায়গা যদি পরেশ ওদেরকে না আটকাতো তাহলে কম করে হলেও 3-4 জনের মৃত্যু অবধারিত ছিল। ট্রেন যখন ওদের গা ঘেঁষে চলে যায় তখন ওরা চোখ খুলে দেখে ওখানে পরেশ বা কোনো রক্তমাখা মানুষকে দেখা যায়নি। এই ঘটনা থেকে মৃদুল ও মৃদুলের বন্ধুরা এতটাই ভীত ও সন্ত্রস্ত হয়েছিল যে ওরা আর এপারে কেউ আসেনি। সবাই ওখান থেকেই যে যার ঘরে ফিরে যায়। তো বন্ধুরা, সেদিন রাতে মৃদুল ও তার বন্ধুরা যে যার মতো ঘুমিয়ে পড়ে। কেউ আর বাড়িতে গিয়ে এই ঘটনার কথা জানায়নি। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল এটা যে
সেই দিন রাতে প্রত্যেকেই নাকি একটা স্বপ্ন দেখেছে। সেটা হলো পরেশ নাকি ওদেরকে কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। মৃদুলের পিসির ছেলে রমাকান্তও বলে যে তাকেও নাকি একটা ছায়া উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তখনই ওরা সব বন্ধুরা কনফার্ম করেছে কাল সন্ধেবেলায় পরেশই ওদের সামনে ছিল, পরেশের আত্মাই ওদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সেই দিনই ওরা সবাই শপথ নেয় যে ভবিষ্যতে কোনো দিনই ওরা এইভাবে ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করবে না। ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা লেভেল ক্রসিং দিয়ে এপার থেকে পারাপার করবে এবং লেভেল ক্রসিং দিয়েই ওরা যাতায়াত করবে। ওরা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ট্রেন যায় ততক্ষণ অবধি। তো বন্ধুরা, এই ঘটনা থেকে জানা যায় যে এই রকম ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করাটা উচিত নয়। আজ আপনাদের যে ঘটনার কথাটা শোনালাম, এটা ধরে রাখুন 1960 সালের ঘটনার কথা। সেই সময় মানলাম মানুষের মধ্যে এত সচেতনতা ছিল না, কিন্তু বলুন তো, আজকাল যারা ব্লগ বানায় তাদের ব্লগ দেখলে আপনার আমার গা শিউরে উঠবে, কারণ তাদেরই ভিডিও থেকে উঠে আসে যে মানুষ কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজও লেভেল ক্রসিং থেকে রেল লাইন পারাপার না করে যেখান সেখান থেকে রেল লাইন পারাপার করে। তো বন্ধুরা, আমার একটা ছোট্ট নিবেদন রয়েছে, যারা নিয়মিত ট্রেন যাত্রী তাদের অনুরোধ করব ট্রেন থেকে নামার পর ফুটব্রিজ ব্যবহার করবেন, নতুবা আপনার কাছাকাছি যদি কোনো লেভেল ক্রসিং থাকে তাহলে সেই লেভেল ক্রসিং দিয়েই রেল লাইন পারাপার করবেন। আপনারা যারা আমার এই গল্পটি শুনলেন তাদের অনুরোধ করব আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা দেখে থাকেন তাহলে নির্দ্বিধায় আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব যার কমেন্ট আমার ভালো লাগবে তার কমেন্টকে গুরুত্ব দিয়ে অন্য আরও একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।